একজন মা তার ছেলেকে লেকের পানিতে হারিয়ে ফেলার পর থেকে ডিভোর্সি আর একাকী জীবন বেছে নিয়েছিল। তার ছেলের মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি, ফলে এই মায়ের জীবনে ছিল এক অমীমাংসিত রহস্যের নীরব বেদনা। কিন্তু 9 বছর পরে একদিন সে স্কুলের সামনে একটি কিশোর ছেলেকে দেখতে পায়, যার সব বৈশিষ্ট্য মিলে যাচ্ছিল তার হারিয়ে যাওয়া ছেলের সাথে। পুলিশের পুনরায় অনুসন্ধানে অস্বীকৃতি আর পরিবারের অসহযোগিতা ও সন্দেহ তাকে অসহায় করে তোলে। ফলে সত্য খুঁজে বের করার জন্য শুরু হয় এই মায়ের একাকী বিপজ্জনক এক জার্নি, যে জার্নিতে রয়েছে সাসপেন্স, ড্রামা, ইমোশন আর একের পর এক অবিশ্বাস্য সব টুইস্ট। দ্য ড্রাউনিং একটি ব্রিটিশ 4 এপিসোডের টেলিভিশন থ্রিলার ড্রামা মিনি সিরিজ। এটি 2021 সালে চ্যানেল 5-এ সম্প্রচারিত হয়। জোডি চরিত্রে অভিনয় করেছেন জিল হেইফেনি। দ্বিতীয় এপিসোড শুরু হয়। আমরা দেখি অবশেষে জোডি ড্যানিয়েলের ব্যক্তিগত টিউটর হিসেবে নিয়োগ পেয়েছে। সে গিটার শেখানোর কাজ শুরু করেছে। তবে জোডির আসল উদ্দেশ্য হলো ড্যানিয়েলকে নিজের নিখোঁজ ছেলে হিসেবে দাবির পক্ষে কিছু প্রমাণ খুঁজে বের করা। এদিকে আজ মিস্টার ট্যানারকে দেখা যাচ্ছে জোডির সাথে বেশ সহজ বিহেভ করছে। এসে ওয়াইন অথবা বিয়ার অফার করলে জোডি বলে সে চিনি ছাড়া চা খেতে চায়। এই সময় মিস্টার ট্যানার চা বানানোর জন্য দুধ কিনতে বাইরে যায়। জোডি ওয়াশরুমে যেতে চাইলে ড্যানিয়েল দেখিয়ে দেয়, কিন্তু জোডি ওয়াশরুমে না যেয়ে প্রমাণ সংগ্রহের জন্য অন্য রুমে যায় আর মার্কের বানানো আর্কিটেক্ট মডেল খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, যেখানে 3টা মিনিয়েচার হিউম্যান ফিগার ছিল। জোডি ছোট বাচ্চার মূর্তিটি হাতে নিয়ে চিন্তায় মগ্ন হয়ে যায়। আর এ সময় ট্যানার হঠাৎ ফিরে আসলে জোডি বিব্রত হয়ে পড়ে। জোডিকে এভাবে অন্য রুমে দেখতে পেয়ে ট্যানার বিরক্ত হয়। জোডি ওয়াশরুমে যেতে চায় এই কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ওয়াশরুমে ঢুকে হতবুদ্ধি জোডি বসে পড়ে আর সেখানেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বের হয়ে আসে। লিভিং রুমে এসে দেখে ট্যানার তাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। জোডি বেশ আশাহত হয়ে পড়ে। ট্যানার যথেষ্ট ভদ্রতার সাথে তার পাওনা মিটিয়ে তাকে চলে যেতে বলে এবং বলে দেয় ড্যানিয়েলের মিউজিক লেসনের প্রয়োজন নেই। সোফায় শুয়ে থাকা ড্যানিয়েলকে তার বাবা বলে মিস ওয়েলসকে বিদায় জানাও। এ সময় মিস্টার ট্যানার ড্যানিয়েলের হাতে সেই মোবাইলটি দেখতে পেয়ে ক্ষেপে যায়। জোডি ড্যানিয়েলকে বাঁচাতে তাড়াতাড়ি বলে ফেলে ওটা আমার, এতে একটি অ্যাপ আছে যা তাকে প্র্যাকটিসে সাহায্য করে। কিন্তু মিস্টার ট্যানার মোবাইল ফেরত দিতে বাধ্য করে আর জোডি চলে আসে। দৃশ্য চলে আসে পরের দিন সকালে। জোডি অফিসে এসে ইয়াসমিনের সাথে ব্যবসা সংক্রান্ত কথা সারে তারপর আদির কাছে আসে। সে জানায় ইয়াসমিন আদিকে কাজে রাখতে রাজি হয়েছে, কিছুটা ঝুঁকি সত্ত্বেও। কিন্তু আদিকে খুশি লাগছিল না। আদি গলায় ঝাঁজ এনে বলে তোমরা ঝুঁকি নিচ্ছ? আদি জানায় সে কিসের মধ্যে আছে। রবার্ট আর ম্যাডি, যাদের কাছে আদি তার আর জোডির জাল ডকুমেন্ট করতে দিয়েছিল, ওরা আরো টাকা চাচ্ছে। তারা সারাক্ষণ ওর পিছে পড়ে আছে। জোডি বলে কিন্তু আমরা তো ডিল অনুযায়ী পাওনা মিটিয়েছি। আদি বলে ওরা টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে আর বাড়তি টাকা না দিলে হোম অফিসে ফোন করার হুমকি দিচ্ছে। জোডি জিজ্ঞেস করে তারা কত টাকা চায়। আদি জানায় $500 আজকের মধ্যেই। ফলে জোডি টাকা ম্যানেজ করতে বেরিয়ে পড়তে গেলেই ইয়াসমিন অবাক হয়ে দৌড়ে আসে। সে বলতে থাকে এটা কি ধরনের রসিকতা। জোডি যেতে যেতে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। ইয়াসমিন বলে কিন্তু তুমি কোথায় যাচ্ছ? জোডি এখানেও একটা মিথ্যা কথা বলে চলে আসে। ইয়াসমিন ব্যবসার কথা চিন্তা করে হতাশ হয়ে পড়ে। যাই হোক, জোডি বুথের মেশিনে কার্ড দিলে কার্ড রিজেক্ট হয়। জোডি বাড়ি চলে আসে। ফোন দিয়ে রিকোয়েস্ট করে ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে $500 ট্রান্সফার করে নেয়। হঠাৎ সেখানে জেসন তাকে পিছন থেকে চমকে দিয়ে সারপ্রাইজ দেয়, যেমনটা সে ছোটবেলায় করত। কিন্তু জোডি খুশি হতে পারে না। সে জানতে চায় জেসন এখানে কেন এসেছে। দেখা যায় জেসন তাকে নিতে এসেছে পারিবারিক লাঞ্চে টমের আসন্ন বার্থডে উপলক্ষে। জোডির অনাগ্রহ সত্ত্বেও জেসন তাকে প্রায় জোর করেই নিয়ে যায়। গাড়িতে যেতে যেতে জেসন জানায় লাঞ্চের আয়োজন হচ্ছে বেনের বাড়িতে। সেখানে তার মা আর কেট সকাল থেকে নাকি রান্না করেছে। জোডি শুধু বলে ও মানে একজন প্রাক্তন স্বামী আর একজন প্রাক্তন বেস্ট ফ্রেন্ড, অথচ এই দুই প্রাক্তনকে জোডির পরিবার তাদের আপনজন ভাবে। পারিবারিক সব ইভেন্টে তারা থাকবেই।
তো জোডি পৌঁছালে সবার সাথে শুকনা কুশল বিনিময়ের পরে শুরু হয়ে যায় বাদানুবাদ। বেনের বউ কেট তার মেয়েকে নিয়ে ইচ্ছা করেই তাদের পারিবারিক আলাপ থেকে একটু দূরে যায়। দেখা যায় জোডি তার পরিবারের কাউকেই সহ্য করতে পারছিল না, কারণ কেউ তাকে সাপোর্ট না দিয়ে বরং তার পিছনে অন্য প্ল্যান নিয়ে পড়ে আছে। এক সময় সে চিৎকার করে ওঠে, বাহ, আমার 4 বছরের ছেলের নিখোঁজের অ্যানিভার্সারি উদযাপনের লাঞ্চ পার্টি, তার জন্মদিন পালন, তাও আমার প্রাক্তন স্বামীর বাড়িতে, এবং যে মহিলা তাকে আমার কাছ থেকে চুরি করেছিল এদের সাথে। এই সেলিব্রেশন কি আমাকে ছাড়া করা যেত না? জেসন তখন একটা ডায়েরি বের করে আর বলে যে এই সপ্তাহে টমের 14তম জন্মদিন হতো, অর্থাৎ টম চলে যাওয়ার 10 বছর হয়ে যাচ্ছে। আর এটা এখন একটা আইনি দলিল, কারণ এখানে ঘটনা পরম্পরায় সব বর্ণনা করা আছে। জেসন ডায়েরিটি দেখিয়ে বলে এটি একটি অনুমিত মৃত্যুর ঘোষণা, কিন্তু যদি কোনো ব্যক্তি 7 বছর বা তার বেশি সময় ধরে নিখোঁজ থাকে সেক্ষেত্রে নিশ্চিত মৃত্যু বলে ধরা হয়। জোডির দিকে তাকিয়ে জেসন বলে, আর এর জন্য বেন আর তোমার স্বাক্ষর লাগবে এটায়, তাহলে বিষয়টা আমরা ক্লোজ করতে পারি। জেসন বলে এটা আমাদের ভুল বুঝাবুঝির অবসান করাবে। আমাদের এখন এটা মেনে নেওয়ার সময় এসেছে যে টম আর ফিরে আসবে না, সে আমাদের কাছে শুধু সুন্দর কিছু স্মৃতি হয়ে থাকবে। তো জেসন যখন এসব বলছিল জোডি যেন দম বন্ধ করে চুপ করেছিল। অবশেষে সে বলে, তো তোমরা সবাই আমার ছেলেকে নিয়ে আলোচনা করছো, আমাকে জড়িত না করেই আমার পিছনে এইসব প্ল্যান করেছো আর এখানে ডেকে এনেছো। জোডি রেগে রুম থেকে বের হয়ে যায়। ভেতরের উঠোনে এসে কেটের কাছে জানতে চায়, তুমি জানতে ওদের এই পরিকল্পনার কথা? কেট স্বীকার করে সে জানতো। এ সময় জোডি কেটকে বলে, তোমার কি মনে হয় যদি আমরা টমকে না হারাতাম বেন আমাকে ছেড়ে চলে যেত? কেট বলে, টম নিখোঁজ হওয়ার মুহূর্তেও আমি আর বেন একসাথে ছিলাম, অর্থাৎ তারা আরো আগে থেকেই রিলেশনে ছিল। জোডি কি বলবে ভেবে পায় না। কেট জোডিকে সরি বলে। জোডি আবার কেটকে প্রশ্ন করে, টম যেদিন অদৃশ্য হয়েছিল সেদিন সেইখানে এক দম্পতিকে তুমি দেখতে পেয়েছিলে তাই না? কেট বলে, হ্যাঁ, তবে অনেক দূর থেকে, তখন আমরা অনেকেই দেখেছি। জোডি মিস্টার ট্যানারের ছবি দেখিয়ে বলে, এই লোকটা কি সেই? কেট বলে, আমি জানি না, এটা অনেক আগের কথা। সেখানে বেন আসলে জোডি বলে, আমি দলিলে সই করতে রাজি আছি, কিন্তু তোমাকে আগে আমার জন্য একটা কাজ করতে হবে। দৃশ্য পরিবর্তন হলে দেখি জোডি মিউজিক স্কুলে এসেছে। সে ফোনে কথা বলতে বলতে লকার রুমে যেয়ে সাবধানে ড্যানিয়েলের নেওয়া মোবাইল ফোনটি রেখে দেয়, আর অফিসের সন্দেহবাদী মিস টাউন সেটি দেখেই ম্যাকেঞ্জির রুমে দৌড় দেয়। জোডি তার ক্লাসে একটা দারুণ ঘোষণা দিয়ে সবার মনোযোগ কেড়ে নেয়। সে প্রশ্ন করে, কে কে একটি প্রফেশনাল রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করতে চায়? এটা কে না চাইবে? সবাই খুশিতে চিৎকার করে ওঠে। দৃশ্য ম্যাকেঞ্জির রুমে আসলে দেখতে পাই সন্দেহবাতিক মিস টাউন জোডির ডিভিএস সার্টিফিকেটের সাথে একই রকম আরেকটি সার্টিফিকেট রেখে পরীক্ষা করছে। কিছু না কিছু ভুল খুঁজে পাওয়ার খুব চেষ্টা চালাচ্ছে। মিস টাউন ম্যাকেঞ্জিকে বলে এখনই ফোন করে খোঁজ নিতে, তবে ম্যাকেঞ্জি বলে এটাকে ভুয়া বলে মনে হচ্ছে না, তাছাড়া এখন সে ব্যস্ত আছে, পরে এই বিষয়ে ইমেল পাঠিয়ে খোঁজ নিবে। এতে মিস টাউন অনেক হতাশ হয়ে যায়, কারণ জোডিকে সাঁড়াশি দিয়ে চেপে ধরার বিষয়টা ঝুলে গেল। সিন ক্লাসরুমে। জোডি ড্যানিয়েলকে জিজ্ঞাসা করছে, তো তোমার কি মনে হয়? তুমি রেকর্ডিংয়ে খুব একটা আগ্রহী বলে মনে হচ্ছে না। ড্যানিয়েল জানায়, বাবা আমাকে এটা করতে দিবে না, সে আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছে। জোডি অবাক আর ব্যথিত হয়। তবে ফোনের ব্যাপারে ড্যানিয়েল জানায় এবার তার বাবা তাকে কিছু সময়ের জন্য ফোন দিতে রাজি হয়েছে, প্রায় 12 বছর পর। আর সে স্কুল বন্ধ রেখে তার বাবার কাজের কারণে কিছুদিন অন্য কোথাও যাচ্ছে। আজ বিকালে তার একটা টুর্নামেন্ট আছে, তাই ড্যানিয়েল এখনই বিদায় নিয়ে নেয়। আমরা দেখি সন্দেহবাতিক মিস টাউন সিসি ক্যামেরার দায়িত্ব পালন করছে। পরবর্তী দৃশ্য চলে আসে বিকালের টুর্নামেন্ট মাঠে, ড্যানিয়েলের বাবার অফিসের পাশে। দেখা যায় জোডি শেষ মুহূর্তেও ড্যানিয়েলের সাথে দেখা করার জন্য মরিয়া, কিন্তু মাঠে ড্যানিয়েলের বাবা থাকায় সে সামনে আসতে পারছে না। এবার জোডি নিজেকে আড়াল করে চলে আসে মার্কের অফিসের সামনে, একটা পাথর তুলে ছুঁড়ে দেয় কাচের বন্ধ দরজার উপরে, আর সাথে সাথে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। মার্ক তড়িঘড়ি অফিসের দিকে রওনা হয়ে যায়।
আমরা বুঝতে পারি এটা ছিল জোডির একটা চালাকি, ড্যানিয়েলের বাবাকে মাঠ থেকে অন্যদিকে সরানোর জন্য। জোডি মাঠের কাছে চলে আসে আর ড্যানিয়েলও সে সময় আঘাত পেয়ে মাঠের খেলা ছেড়ে বাইরে আসে। জোডি তার গাড়িতে লিফট দিতে চাইলে ড্যানিয়েল রাজি হয়ে যায়। দেখা যায় ড্যানিয়েলের নাক দিয়ে রক্ত পড়ছিল। জোডি গাড়ির ড্যাশবোর্ড থেকে টিস্যু নিয়ে মুছে নিতে বলে। এদিকে আমরা দেখি মার্ক অফিসে এসে অ্যালার্ম বন্ধ করে পুলিশকে ফোনে জানায়। দৃশ্য চলে আসে ড্যানিয়েলের বাড়িতে। জোডি ড্যানিয়েলের নাকের ব্লাড মুছে ফার্স্ট এইড দিচ্ছে। এ সময় জোডি জানতে চায় ড্যানিয়েলের চোখের পাশে দাগটা কিভাবে হলো। ড্যানিয়েল জানায় তার ঠিক মনে নেই। জোডি এ সময় তার জীবনের প্রথম স্মৃতিটা কি ছিল সেটা জানতে চাইলে ড্যানিয়েল বলে সে কখনো এটা নিয়ে চিন্তাই করেনি। জোডি ড্যানিয়েলকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে আর টমের সাথে মেলাতে থাকে। এভাবে রাত হয়ে যায়। ড্যানিয়েলের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে জোডি উঠে রান্নাঘরে যায়। ওদিকে মার্কের অফিসে পুলিশ আসে আর সব ধরনের ফর্মালিটি সারতে অনেক দেরি হয়ে যায়। ড্যানিয়েল খেয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ে আর জানতে চায় তুমি কি আমার বাবা বাড়ি না আসা পর্যন্ত থাকতে পারবে। জোডি তাকে আশ্বস্ত করে বলে তুমি ঘুমাতে যাও, আমি অপেক্ষা করব। ড্যানিয়েল উঠে ওয়াশরুমে গেলে জোডি দ্রুত উঠে ড্রয়ারে কিছু একটা খুঁজতে থাকে। পুরনো একটা সুটকেস পায় যেখানে কিছু কাগজপত্রের সাথে একটা ছবি ছিল, মার্ক আর তার ওয়াইফের। যাই হোক, মার্ক অনেক রাতে বাড়িতে আসে আর প্রথমেই জোডিকে দেখে খেপে যায়, কিন্তু ড্যানিয়েলকে ঘুমাতে দেখে আবার শান্ত হয়। জোডি আরো বলে যে আসলে ওর কোনো দোষ নেই, আমিই চাইনি ও একা থাকুক। মার্ক গ্লাসে ড্রিঙ্ক ঢালতে ঢালতে জানতে চায় তুমি খেলার ওখানে কেন এসেছিলে। এ সময় জোডি মিথ্যা বলে আমার এক বন্ধুর ছেলে অন্য স্কুলের হয়ে খেলছিল। এ সময় মার্ক রাগ করার জন্য দুঃখ প্রকাশ করে আর বলে যে আসলে সে তাকে এখানে আশা করেনি। জোডি কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে ড্যানিয়েল বলছে তুমি তাকে আগামীকাল স্কুল থেকে কিছুদিনের জন্য দূরে নিয়ে যাবে। মার্ক বলে হ্যাঁ, কাজের কারণেই কিছুদিন দূরে থাকতে হবে। এ সময় জোডি জানায় যে স্কুলে হাফ টার্ম ছুটি আর কিছুদিন পরেই শুরু হবে, তাই তারা স্কুলে কিছু একটা ইভেন্ট করতে চাচ্ছে যেটা ড্যানিয়েল অনেক পছন্দ করবে, একটা রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিং সেশন। ট্যানার বলে আমি চাই না তার মাথা ঘুরুক আর মনোযোগ নষ্ট হোক। জোডি বলে সত্যি বলতে ড্যানিয়েলই তাদের দলের সঙ্গীত শিল্পীদের মধ্যে একমাত্র ভরসা, তাই তাকে ছাড়া পারফরমেন্স কঠিন হবে। এরপর ট্যানারকে বলে তুমিও চাইলে আসতে পারো, আমি তোমাকে দেখাতে পারি কিভাবে এটা কাজ করে, মানে তুমি যদি ফ্রি থাকো আসলে আমরা খুশি হব। এইভাবে ট্যানারকে বুঝিয়ে জোডি বিদায় নিয়ে চলে আসে। রাতের একটা দৃশ্যে আমরা দেখি জোডির পাঠানো $500 নিয়ে জমা দিতে যাওয়ার পথে আদি জালিয়াতি গ্রুপের লোকজনের আক্রমণের শিকার হয়। মোটরসাইকেলে 3 জন হেলমেট পরা লোক আসে, তারা আদির শরীরে আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। দৃশ্য পরের দিন সকালে। ড্যানিয়েল স্কুলে এসে হাসি মুখে জোডিকে বলে বাবা রেকর্ডিং সেশনে আসতে রাজি হয়েছে। জোডি অনেক খুশি হয়। এই সময় মিস তাউন বলে মিস ওয়েলস আপনাকে মিস্টার ম্যাকেঞ্জি তার অফিসে ডেকেছেন। ম্যাকেঞ্জি বলে মিস তাউন দেখেছে তুমি একটি হারানো ফোন লকারে রেখে দিচ্ছ কেন। জোডি শীতল কণ্ঠে জানায় আমি ক্লাসে এটা জব্দ করেছিলাম এবং ফেরত দিতে ভুলে গেছি। ছেলেটির লকার খোলা ছিল তাই আমি আবার সেখানে রেখে দিয়েছি। এই সময় ম্যাকেঞ্জি বলে তোমার ডিভিএস সার্টিফিকেটের ব্যাপারেও কিছু কথা আছে। যদিও আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তোমাকে সাসপেন্ড করতে হতে পারে। জোডি বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং স্টুডিও প্রোগ্রামটি বাতিল করে দিচ্ছি। ম্যাকেঞ্জি বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জোডি বলে আমার বন্ধুর একটা রেকর্ডিং স্টুডিও আছে যেখানে আমি কিছু বাচ্চাদের নিয়ে যাচ্ছিলাম একটা গান রেকর্ড করার জন্য, তাদের ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম এটি স্কুলের এক্সেলেন্স সার্টিফিকেটের আবেদনে কন্ট্রিবিউট করতে পারে। এখন এটা বন্ধ করতে হবে, অথবা তুমি চাইলে আমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারি আর ডিভিএস বিষয়টি পরে সমাধান করতে পারি। এটা বলে সে ম্যাকেঞ্জির সিদ্ধান্তের উপর বিষয়টা ছেড়ে দেয়। ম্যাকেঞ্জিও বেশ চিন্তায় পড়ে আর অবশেষে জোডিকে অনুমোদন দিয়ে দেয়। তো দেখা যায় জোডি তার দল নিয়ে বেনের স্টুডিওতে চলে আসে এবং মার্ককে বেনের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা বুঝতে পারি বেনের সাথে জোডির কন্ট্রাক্ট এটাই ছিল, বেন তার স্টুডিও ব্যবহার করতে দেবে আর এর পরিবর্তে জোডি জেসন আর তার মার্ক তৈরি করা লিগ্যাল পেপারে সাইন করবে। তবে জোডি বেনকে ড্যানিয়েল সম্পর্কে আগে কিছুই জানায়নি।
দেখা যায় সবাই দারুণ উপভোগ করে রেকর্ডিং সেশন। এমনকি মার্কের মুখেও হাসি দেখা যায় ছেলের পারফরমেন্স দেখে। সে ছেলের প্রশংসাও করে। এরপর তারা বিদায় নিয়ে চলে যায়। জোডি জানতে চায় কেমন দেখলে ড্যানিয়েলকে। বেন বুঝতে পেরে অবাক হয়ে বলে, এটা সেই ছেলে যাকে তুমি বাসে দেখেছো। জোডি বলে, এটাই টম। বেন কিছুটা রেগে বলে, তুমি ওই ছেলেটিকে স্কুলে তারপরে রাস্তায় ফলো করেছিলে আর এখন তার বাবার সাথে ঘুমিয়ে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছো। জোডি বলে সে সেটা করছে না, শুধু যা জানে তা প্রমাণ করার চেষ্টা করছে। আরো বলে, বেন তুমি কেন বলতে পারছো না যে সে তোমার ছেলে। বেন রেগে যায় আর বলে, আমি জানি যে সে আমার ছেলে নয়, কারণ আমার ছেলে 4 বছর বয়সে লেকে ডুবে মারা গিয়েছিল। আমরা তাকে হারিয়েছি, এটাই সত্যি। বেন বলতে থাকে এই সব বাজে চিন্তা তাকে আর কখনো ফিরিয়ে আনবে না। তাই পারলে লিগ্যাল পেপারে স্বাক্ষর করো অথবা আমাদের থেকে দূরে থাকো। আর আমাদের এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে বাধ্য করা বন্ধ করো প্লিজ। আমি তোমাকে অনুরোধ করছি। জোডি বেনের স্টুডিও থেকে যেন ছিটকে বেরিয়ে আসে আর বাইরেই মার্ককে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায়। মার্ক তাকে অনুরোধ করে ড্যানিয়েল আর তার সাথে কিছুটা সময় কাটানোর জন্য বাইরে ঘুরতে যেতে। শুধু তারা 3 জন থাকবে, খুব অল্প সময়ের জন্য। জোডি রাজি হলে মার্ক তার ঠিকানা টেক্সট করতে বলে যেন তাকে বাসা থেকে তুলে নিতে পারে। তবে মার্কের এখানে দাঁড়িয়ে থাকা কিন্তু সন্দেহজনক লাগলো, সে কান পাচ্ছিল না তো। এরপরে রাতের দৃশ্য চলে আসে মার্ক ট্যানারের বাসায়। মার্ক কম্পিউটারে তার অফিসের কাজে ব্যস্ত। সে আজ বেশ ভালো মুডে আছে। ছেলে পিছন থেকে ডাক দিলে সে কম্পিউটারে চোখ রেখেই বলতে থাকে, শোনো আমাকে কাজটা শেষ করতে হবে, তুমি বিছানায় চলে যাও আর দাঁত ব্রাশ করতে ভুলে যেও না। ড্যানিয়েল বাবাকে আজ ভালো মুডে দেখে কথা বলতে চায়। সে জানতে চায় সে কি একটা গিটার কিনতে পারবে কিনা। মার্ক জানিয়ে দেয় হ্যাঁ, তবে সেটা ড্যানিয়েলের চাকরি হওয়ার পরে নিজের টাকায়। ড্যানিয়েল আজ আর একটু সাহস দেখায়। সে তার মায়ের ব্যাপারে একটা প্রশ্ন করতে চায়। জানতে চায় মা কি গান পছন্দ করত, মা কি কখনো কোনো বাদ্যযন্ত্র বাজিয়েছে। মার্কের কণ্ঠ কঠিন হয়ে আসে, বলে ঘুমাতে যাও। ড্যানিয়েলকে বেশ কনফিডেন্ট লাগছিল, আজ বাবাকে ভয় পাচ্ছে না। সে মরিয়া হয়ে বলে, আমি মা সম্পর্কে কিছু কথা জানতে চাই। মার্ক জানায় এখন না। ড্যানিয়েলের কণ্ঠ বদলে যায়, তাহলে কখন? আমি তোমাকে আমার মা সম্পর্কে একটা সহজ প্রশ্ন করলেও তুমি কেন উত্তর দাও না? মার্ক বলে, তোমার মা সম্পর্কে সহজ কোনো কথা আমার জানা নেই। সে কি আমাকে ভালোবাসতো? তোমাকে কি সে ভালোবাসতো? মার্ক ছেলেকে সাবধান করে চুপচাপ বিছানায় চলে যেতে বলে। ড্যানিয়েল না থেমে কথা বলে যেতেই থাকে। তার জানতেই হবে তার মা তাকে গল্প বলে শোনাতো কিনা। সে কি তার জুতার ফিতা বেঁধে দিত হাঁটু গেড়ে বসে? মার্ক আবার বলে ঘুমাতে যাও। ড্যানিয়েল উচ্চ স্বরে বলে, কিছু একটা তো বলো, শুধু তার সম্পর্কে কিছু বলো, কিছু না থাকলে বানিয়ে বলো, যেমনটা তুমি করে থাকো। মার্ক আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, রাগে ফেটে পড়ে। বলতে থাকে, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো, ঘুমাতে যাও, চলে যাও এখান থেকে। বাবার রাগের এই ভয়ঙ্কর প্রকাশ দেখে ড্যানিয়েল ভয় পেয়ে দৌড়ে পালিয়ে আসে নিজের রুমে। লুকানো মোবাইল ফোন বের করে জোডি আর টমের পুরানো ছবি দেখে। তারপর ব্যাগ নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। দৃশ্য চলে আসে জোডির বাড়িতে। সে দেখা যায় বেশ কিছু কাগজ আর ছবি টেবিলে বিছিয়ে নিয়ে স্টাডি করে চলেছে। এ সময় দরজায় শব্দ শুনে উঠে দরজা খুলে দেখে ড্যানিয়েল দাঁড়িয়ে। হাই, আমি পালিয়ে এসেছি। জোডি তাকে ভেতরে এনে বসতে দেয় আর একটি কাপে গরম কিছু পানীয় এনে দেয়। জোডি জানতে চায় সে কি তোমাকে কষ্ট দিয়েছে? ড্যানিয়েল না বলে। সে কি কখনো তোমার মাকেও কষ্ট দিয়েছিল আর সে কারণেই কি তোমার মা চলে গিয়েছিল? ড্যানিয়েল জানায় তার মা মারা গেছেন। জোডি দুঃখ প্রকাশ করে আর জিজ্ঞাসা করে জেনে নেয় যে ড্যানিয়েলের 4 বছর বয়সে তার মা ক্যান্সারে মারা গেছে। ড্যানিয়েল এ সময় জানতে চায় জোডির বাসায় তার থাকা ঠিক হবে কিনা। জোডি হ্যাঁ বলে আর সেই সাথে সে ড্যানিয়েলের বাবাকে ফোন দিয়ে জানাতে চায় যে সে নিরাপদে আছে। তবে ড্যানিয়েল ফোন দিতে মানা করে দেয়, বলে যে সে এমনিতেও সকালের আগ পর্যন্ত খেয়াল করবে না যে সে বাসায় নেই। এই সময় দরজায় শব্দ হলে জোডি ড্যানিয়েলকে উপরে পাঠিয়ে দেয়। ড্যানিয়েল উপরে টমের রুমে আসে।
তার ছোটবেলার হাতে আঁকা ছবি, বই, খেলনা সব কিছু দেখতে থাকে। তার মনে কেমন একটা সন্দেহ ঘনীভূত হতে থাকে। জোডি দরজা খুলে পুলিশ অফিসার হার্ভিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে জোডি ভাবে যে নিশ্চয়ই কোনো আপডেট জানাতে এসেছে, কিন্তু অফিসার তাকে হতাশ করে। সে জানায় জোডি পরে অফিসিয়াল চিঠি পাবে, কিন্তু সে নিজেও একজন অভিভাবক। তার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আগে জানালে জোডির জন্য সহজ হবে। সে জানায় যে তারা তদন্ত বন্ধ করে দিচ্ছে, আর সত্যি বলতে কোনো প্রমাণও পাওয়া যায়নি। জোডি ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়। অফিসার তাকে প্রয়োজনে ফোন করতে বলে চলে যায়। জোডি উপরে এসে দ্বিধান্বিত চোখে তাকালে দেখতে পায় ড্যানিয়েল শান্ত হয়ে মুখ নিচু করে বসে আছে। তার দিকে তাকিয়ে শুধু বলে, আমি টম, তাই না? তুমি আমার মা। জোডি দীর্ঘদিনের অবরুদ্ধ আবেগ আর ধরে রাখতে পারে না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আর এখানেই শেষ হয় দ্বিতীয় এপিসোড। 4টি এপিসোডের সবগুলো ভিডিও একসাথেই আপলোড করা হয়েছে। কমেন্ট বক্সে লিঙ্কও থাকছে। কাহিনী বুঝতে হলে সবগুলো এপিসোডই দেখতে হবে, কাজেই অপেক্ষা ছাড়াই পুরো সিরিজ দেখে নাও এক্ষুনি। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আর অসাধারণ সব মুভি আর সিরিজ এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।